রয়্যাল টাইগার প্রেজেন্টস ধারাবাহিক নাটক ফেস, রচনা ও পরিচালনা রায়হান খান। দেখবেন আজ রাত ৮টা ৪০ মিনিটে। এক দফা এক দাবি, ডিভোর্স তুই কবে দিবি? জমিলা, আমার তো পুরুষ মানুষ দেখলে পিয়ার লাগে। আমারে পাতানো দিবে কোন শালা? তোমার রাইট, আমি একদম টাইট করে ফেলবো। সুখে থাকো শালিকা। আমি শালি, শালি দুইটা ফ্রি, আপা একটা ফ্রি। আমার মেয়ের হাত ধরে তুমি স্রষ্টাকে খুঁজতে চাও? আপনার মুখে থুথু দেবে। মজা ওড়াও। লাভ দিয়ে উঠে বাবা বলল ভাগো 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 বলছি। পাগলাকে পাগলা গারদে পাঠাবো নাকি জাতিসংঘে পাঠাবো? বলোই না বলো। কি বলছো সোনা মানিক? ধারাবাহিক নাটক কাম টু দ্য পয়েন্ট, রচনা ও পরিচালনা মানিক মানবিক। দেখবেন আজ রাত ৮টায়। স্বরূপ কোথায় আমার সাধের ফোক বক্স, প্রযোজনা কামরুজ্জামান রঞ্জু। দেখবেন শুক্রবার রাত ৮টায়। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসএটিভি সরাসরি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি ডক্টর ঝিনুক। সুস্থ শরীর, সতেজ মন ও শতভাগ সুন্দর একটি জীবন, এর পথে অন্যতম বাধা শরীরের বিভিন্ন অংশের ব্যথা। আর তাই আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় বাত ব্যথা, পঙ্গুত্ব ও তার পুনর্বাসন। এ নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দেশের বিখ্যাত বাত ব্যথা, প্যারালাইসিস এবং ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, চিফ কনসালটেন্ট ও চেয়ারম্যান ডিপিআরসি হসপিটাল। স্যার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় বাত ব্যথা, পঙ্গুত্ব ও তার পুনর্বাসন। এ নিয়ে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাদের সরাসরি ফোন করুন আপনার টিভি স্ক্রিনের নিচে দেখানো ফোন নম্বরগুলোতে, অথবা আপনার মতামত জানান ফেসবুকে লগ ইন করে, অথবা স্কাইপেতে লগ ইন করে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন সরাসরি ভিডিও কলের মাধ্যমে। চলুন যাওয়া যাক আজকের আলোচনায়। স্যার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, বাত ব্যথা বলতে আমরা আসলে কি বুঝি? আসলে বাত ব্যথা তো যে কোনো ব্যথাই শরীরে, যদি যেটা আসলে দেখবেন যে কোনো রোগের আসলে উপসর্গ কিন্তু ব্যথা, প্রায় রোগগুলারই, এবং শারীরিক বিভিন্ন যেটা আমরা বলি ব্যথা, যেটা যে কোনো ক্ষেত্রেই যে কোনো অস্বস্তিকর অনুভূতিকে ব্যথা বলে। কিন্তু আমরা যে রোগীগুলা দেখি, যেটা বলছিল যে বাত ব্যথা, এটা আসলে মাস্কুলোস্কেলেটাল যে সিস্টেম, বডিতে অনেকগুলো সিস্টেম আছে, ডাক্তারি বিভিন্ন বডিকে আমরা কয়েকটা সিস্টেমে ভাগ করে থাকি, যেমন মাস্কুলোস্কেলেটাল সিস্টেম, নার্ভাস সিস্টেম, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম, বিভিন্ন সিস্টেম আছে। তো এই সিস্টেমে সবচেয়ে বেশি যেটা বলি আমরা, যেগুলা শরীরের স্ট্রাকচারাল সিস্টেম, যেমন মাস্কুলোস্কেলেটাল, নার্ভাস সিস্টেম, এই সিস্টেমগুলোতে যদি কোনো প্রকার অসুবিধা তৈরি হয়, তখন যে ব্যথার অনুভূত হয় বা শারীরিক অক্ষমতা বা চলাফেরা যে কষ্ট হয়, যেমন সাধারণ ভাষা আমরা যদি কেউ হাঁটু ব্যথা ভুগে থাকে, যদি কোমর ব্যথা ভুগে থাকে, কেউ যদি হাতের আঙ্গুলের ব্যথায় ভুগে থাকে, বা অসারতা বা আপনার কর্মহীনতা, যে এটা দিয়ে কাজ করা সম্ভব না, সেটাকে আমরা আসলে এক মেডিকেল ভাষা বাত ব্যথা বলে থাকি। তো এটা এক কথা বলা যাবে না, এটা বিশাল একটা সাবজেক্ট, অনেক বড়, অনেক হাজারো ডিজিজ এই সাবজেক্টের ভিতরে ইনক্লুড করা আছে। আপনি তো অনেক দিন থেকে এই রোগী দেখে আসছেন, দীর্ঘদিন থেকে আপনি চিকিৎসা করে রোগীকে সুস্থ করে আসছেন। তো এই রোগ বাত ব্যথা কি কি ডিজিজের কারণে আপনার কাছে প্রেজেন্ট করে রোগীরা? হ্যাঁ, বেশি আমাদের দেশে আসলে আমরা যে রোগীগুলো বেশি পেয়ে থাকি, সবচেয়ে বেশি মেরুদণ্ড সমস্যা নিয়ে ভুগে থাকে বেশিরভাগ রোগী আমরা পেয়ে থাকি। কোমর ব্যথা, ঘাড় ব্যথা, এই রোগীগুলা বেশি আমাদের কাছে এসে থাকে বাংলাদেশে। এবং যারা বাংলাদেশের বাইরে আমাদের প্রবাসী যারা আছে, ওখানে তাদের প্রচুর পরিশ্রম করতে হয়, তাদের এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে।
এক হচ্ছে 2 শ্রেণী পেশাজীবীর এটা বেশি হয়, যারা হচ্ছে কম পরিশ্রম করে, মানে বসে কাজ ডেস্ক করে, জব করে desk যারা, job। তাদের এটা হয়। আরেক পেশাজীবী হচ্ছে যারা অত্যধিক পরিশ্রম করে, আচ্ছা। যেমন আপনার যারা ডে লেবার, বাইরে যাদের কাজ করতে হয়, খুব ভারী বোঝা উত্তোলন বা আপনার লোড আনলোডে কাজ করতে হয়, তাদের এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে। আর আরেকটা হচ্ছে কমন, যে আমরা যেমন হাঁটু বা পায়ের বিভিন্ন ব্যথা বা বিভিন্ন প্যারালাইসিস, এই রোগীগুলো আমরা বেশি পেয়ে থাকি। তবে যত দিন যাচ্ছে আমাদের কিন্তু এই কোমর এবং হাঁটু ব্যথার রোগী কিন্তু বাংলাদেশে বেড়েই যাচ্ছে। জি, এই প্রশ্নটা আপনাকে করতে চাচ্ছি, আপনি যেহেতু দীর্ঘদিন থেকে এই রোগী দেখে আসছেন, আমাদের দেশের সংখ্যা কেমন এই বাত ব্যথা এবং পঙ্গুত্বের? অবশ্যই, আসলে আমরা যদি রেশিও করি, যে দেখা যায় যে প্রতিটা পরিবারে, জি, আপনার প্রতিটা পরিবারেই ন্যূনতম 1 থেকে 2 জন রোগী মানে এই সমস্যা ভোগে থাকে। মানে আপনি যদি আপনার ফ্যামিলিতেও দেখেন যে আপনার হয় বাবা, না হয় মা বা সিনিয়র কেউ, অথবা যে কোনো লোক একজন না একজন কিন্তু এই ব্যথাজনিত সমস্যা কেউ না কেউ ভুগে থাকে। এটা আমার ফ্যামিলিতেও আছে, ইভেন কি যে কোনো পরিবারই আপনি খোঁজ নিয়ে দেখবেন যে এই সমস্যা আছে। আর সবচেয়ে যেটা বলছিলাম যে বেড়েই যাচ্ছে, আর অনেকগুলা কারণ, যে আগে যেমন আমাদের দেশে বিভিন্ন রোগে মানুষ মারা যেত, কন্টাজিয়াস ডিজিজে, যেমন এখন একটা ভাইরাসে আফ্রিকাতে অনেক হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, জি, এবং অ্যালার্মিং সাইন, কিন্তু এই রোগীগুলো আমাদের দেশে কিন্তু এখন আর নাই বললেই চলে। তো যার কারণে আমাদের দেশের মানুষের সিনিয়র সিটিজেন বেড়ে যাচ্ছে, যে আমাদের দেশে বয়োবৃদ্ধির লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং 40-এর উপরের জনসংখ্যা কিন্তু ডে বাই ডে বাড়তেছে। যতই দিন যাবে এটার পরিমাণ আরো বেড়ে যাবে, যেটা বোঝা যাচ্ছে। আর এর পাশাপাশি বিভিন্ন নন কমিউনিকেবল ডিজিজগুলো বাড়ছে, যেটা বাত ব্যথা জনিত সমস্যা, ডায়াবেটিস জনিত সমস্যা, হার্টের সমস্যা থেকে হতে পারে, লাংস বা ফুসফুসের বিভিন্ন সমস্যা থেকে, যেগুলো হচ্ছে আসলে কোনো কন্টাজিয়াস ডিজিজ না, যেটা নন কমিউনিকেবল ডিজিজ, এইজিং প্রসেসের কারণে হয়ে থাকে। তো এই রোগীগুলো বেড়ে যাওয়ার কারণে দেখা যায় যে আমাদের দেশেও, যে আমি বলবো যে ওয়ান টাইপ অফ মহামারী আকারে রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। এবং আরো অনেকগুলা কারণ হচ্ছে মানুষের অসচেতনতা। মানুষ কিন্তু জানে না যে তার ব্যথা হলে সে পঙ্গুত্ব বরণ করবে, অথবা আস্তে আস্তে সে বিছানা পড়ে যাবে, অথবা এই ব্যথার কারণে তার যে একটা সামাজিক, পারিবারিক এবং রাষ্ট্রীয় সমস্যা হচ্ছে, এটা কিন্তু মানুষ খেয়াল করে না। মানুষ মনে করে যে মৃত্যুর আগে আমি হাসপাতালে যাব বা ডাক্তারের কাছে যাব, এইটাই বেশিরভাগ ক্ষেত্রে। আমরা এই বিষয়ে আরো শুনবো, আপনার কাছ থেকে একটা ফোন নিয়ে আসি। হ্যালো প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি বিবারিয়া থেকে রুবি বলছিলাম। জি, আপনার বয়স কত? আমি ডাক্তারের সাথে একটু কথা বলতে যাচ্ছি। জি বলুন, আপনার বয়স এবং সমস্যাটি সংক্ষেপে বলুন। জি, আমি শুনতে পাচ্ছি। জি, আমার বয়স 42 চলতেছে। আমার পায়ে, কোমর, ডান সাইডে কোমরে পায়ে খুব ব্যথা, কয়েক মাস বন্ধ থাকে, ওষুধ খেলে আবার শুরু হয়। কয়েক মাস ডান সাইডে আমি একদম শুইতেই পারি না যখন খুব ব্যথা করে। আমি যে ঢাকা প্রফেসর ডাক্তার AK আমিনুল হক, ওনাকে দেখাইছি, ওনার চিকিৎসা দিনই আমি আছি এখন পর্যন্ত, আমার ব্যথা সম্পূর্ণ ভালো হচ্ছে না। ডান সাইডের কোমর এবং ডান সাইডের পাটা সবসময় প্রচন্ড ব্যথা করে, ওষুধ খাওয়ার পর কিছুদিন ভালো থাকে। জি, আমি বুঝতে পেরেছি। তারপরে আবার আমার হয়ে যায়, আবার কয়েকদিন পরে ব্যথা। আমার কিছু, আমি কি করতে পারি, কাকে দেখাতে পারি? আচ্ছা, যে আমার কিছু প্রশ্নের উত্তর দেন। আপনার কোমর ব্যথাটার সাথে পা পর্যন্ত ব্যথা হয়, না কোমরের ব্যথা আলাদা, পায়ের ডান পায়ের ব্যথা আলাদা? কোমরটা তো ব্যথা করে, পাটা ব্যথা করে না, কিন্তু পাটা একটু ভারী ভারী আলাদা ভারী ভারী লাগে পুরো পাটা, একদম পাওয়ার ভর্তি পর্যন্ত। আচ্ছা, আপনার যে এতদিন তো ডাক্তার দেখিয়েছেন, ওষুধ খেলে কমে আবার বেড়ে যায়, আপনি কি জানেন যে মেরুদণ্ডে বা কোমরে অথবা কি রোগের কারণে? আপনার রোগটার নাম বলতে পারবেন? প্রথম আমি যখন দেখাইলাম ওনাকে, 1 বছর যাবত ওনার চিকিৎসা করতেছে, এক্সরে করাইছে আমাকে, অনেকগুলো এক্সরে করানোর পর বলছে যে রোগের উপর রোগ চাপ খেয়ে থাকে, চাপ খেলে আপনার এরকম ব্যথা করে। তো পরবর্তীতে আবার যখন 4-5 মাস পরে আবার গেলাম, তখন উনি বলতেছে যে রেফার করে দিয়েছে আমাকে ইবনে সিনারের ডাক্তারের কাছে, যে আপনি MRI করেন, তাহলে বোঝা যাবে কিসের থেকে এই ব্যথা। আপনি MRI করেছেন? আমি MRI এখনো করি নাই, এই জন্য আমি আপনার সাজেশন নিতে চাইছি যে আমি কোথায় আইসা ঢাকা, কোন ডাক্তার, কাকে কিভাবে দেখাবো, এটা যদি আমাকে একটু বলতেন। আচ্ছা জি, ধন্যবাদ। জি দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আপনার প্রশ্নের উত্তরটি শুনছি। যে ওনার আসলে যে চিকিৎসার খুব সুন্দর চিকিৎসা হচ্ছে, ডাক্তার সব কিছুদিন ওষুধ দিয়েছে, এক্সরে করেছে, যে রোগের উপরে চাপ খেয়ে আছে, মানে এটা আসলে ডিস্ক প্রলাপস রোগীদের ক্ষেত্রে যেটা হয়, বা PLID নার্ভের রুট কম্প্রেশন হয়, যে নার্ভটা স্পাইনাল কর্ড থেকে আমাদের পায়ে গিয়েছে বা হাতে গিয়েছে, তো ওনার কোমরে সমস্যা থেকে। তো দর্শক, আপনার এখন আসলে একটা MRI করা জরুরি। ডাক্তার সাহেব ঠিকই বলেছে, আপনার মেরুদণ্ডে ডিস্ক প্রলাপস বা
স্লিপ ডিস্ক হয়েছে, এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে, যার কারণে পাটা ভার হয়ে থাকে। অনেক সময় রুগী বলে যে পা ঝিঝি করে, কেউ বলে অবশ হয়ে থাকে বা ভার, ট্রেনে হাঁটতে কষ্ট হয় বা একাত হয়ে শুইতে কষ্ট হয় বা অনেকক্ষণ হাঁটাহাঁটি করলে পা চালাতে কষ্ট হয়, এই জাতীয় সমস্যা আসতে পারে। তো আপনার এমআরআই করার পরে অ্যাকর্ডিং টু এমআরআই যে ফিল্মটা দেখলে হয়তো আমরা বলে দিতে পারবো যে আফটার ট্রিটমেন্টকে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই রোগগুলোকে যদি আমরা হসপিটালাইজড করে কিছুদিন ডিকম্প্রেশন থেরাপি করাতে পারি, সম্পূর্ণরূপে অপারেশন ছাড়াই রোগী ভালো হয়ে যায়। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমাদের প্রোগ্রামটা দেখেন, আরও আপনার জন্য রোগটা ধরতে বা চিকিৎসা নিতে সুবিধা হবে। স্যার, আপনার কাছে আমার পরের প্রশ্ন, যে বাত ব্যথা থেকে যে পঙ্গুত্ব বরণ করে আমাদের দেশের রোগীরা, সেটা ধরনটা কি? কি কি ধরনের পঙ্গুত্বের রোগী আপনি পেয়ে থাকেন? আমাদের দেশে আসলে বাত ব্যথাজনিত সমস্যা সবচেয়ে বেশি যে পঙ্গুত্ব বরণ করে থাকে সেটা হচ্ছে যদি নার্ভে কম্প্রেশন হয় বা নার্ভ রুট, যেমন কারো যদি কোমরে ডিস্ক প্রলাপস থাকে, কোমর থেকে পা অবশ হয়ে যেতে পারে, বা পায়ের অনেক বিভিন্ন আসলে পঙ্গুত্বের আপনার কিন্তু টাইপস আছে। আমরা যেমন বলি ইম্পেয়ারমেন্ট, তারপরে ডিসেবিলিটি মানে হ্যান্ডিক্যাপ, মানে কয়েকটা ধাপ আছে রিহ্যাবিলিটেশনে। তো ইম্পেয়ারমেন্ট মানে এনি টাইপ অফ আপনার বডির কোনো ফাংশন যদি কারো নষ্ট হয়, কোনো ইম্পেয়ারমেন্ট হতে পারে। কারো যদি একটা আঙ্গুল কেটে পড়ে যায়, দিস ইজ ওয়ান টাইপ অফ ইম্পেয়ারমেন্ট। তো এই আঙ্গুল কাটার কারণে তার যদি কাজে সমস্যা হয় তাহলে তার ডিসেবিলিটি আসবে, এবং যদি সেটা এতটুকু পরিমাণে চলে যায় যে একেবারেই তার লাইফ আর চলে না, তখন সে হ্যান্ডিক্যাপ, মানে সে টোটালি আরেকজনের উপরে নির্ভরশীল। তো এটা আমরা ধাপে ধাপে ভাগ করে থাকি, যে একটা রোগীর অ্যাসেস করা হয় কতটুক তার ইম্পেয়ারমেন্ট আছে বা পঙ্গুত্ব আছে, টোটালটা একসাথে আমরা বলে থাকি পঙ্গুত্ব। এখন যদি কারো কোমরের সমস্যা হয়, তা থেকে একটা ফুট ড্রপ হয়ে গেল, তো ফুট ড্রপ হলে সে কিন্তু স্বাভাবিক হাঁটা চলাফেরা করতে পারবে না। তো হাঁটা চলাফেরা না করতে পারে, দিস ইজ ওয়ান টাইপ অফ পঙ্গুত্ব। তারপরে যারা যদি হাঁটু সমস্যা থাকে, আমি প্রায় হাঁটু রুগী, হাজার হাজার রুগী আছে বাংলাদেশে, হাজার না কোটির উপরে রুগী ছাড়িয়ে গেছে, যে বেশিরভাগ রুগী দেখা যায় যে রিহ্যাবিলিটেশন কথাটা জানে না, বা এটা যে চিকিৎসা মানেই যে ব্যথার ওষুধ না, এটা কিন্তু মানুষ জানে না। মানুষের ধারণা যে চিকিৎসা মানেই ঔষধ, অথবা চিকিৎসা মানেই মানে এতটুকু ওষুধ ঊর্ধ্বে অপারেশন। তো এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে। চিকিৎসা বলতে হচ্ছে, চিকিৎসকের কাজ হচ্ছে টু ডায়াগনোজ দ্য পেশেন্ট, যে তার রোগীর কি সমস্যা হচ্ছে সেটা ডায়াগনোসিস করে রোগীকে বুঝিয়ে দেওয়া, তারপরে তার সেটা ওষুধ লাগতে পারে, সেটা রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে ফিজিওথেরাপি বিশাল ভূমিকা পালন করে, সেটা লাগতে পারে, ইফ নেসেসারি অপারেশন লাগতেও পারে। তো এই রোগীগুলো আমরা যেটা পেয়ে থাকি যে হাত পা বিভিন্ন প্যারালাইসিস হতে পারে, হাতের বিভিন্ন সমস্যা হতে পারে, অনেক সময় রোগী একজন দেখা যায় যে একটা হাত উঠাতে পারে না, সে ফ্রোজেন শোল্ডার আমরা যেটা বলে থাকি, সেটা কিন্তু পার্মানেন্টও হতে পারে অথবা টেম্পোরারি হতে পারে। তো পার্মানেন্ট যদি হয়, যদি কেউ হাত উঠাতে না পারে, কি হবে দেখেন, সে কিন্তু জামা গায়ে দিতে পারবে না ঠিক মতো, সে আরেকটা হাতের হেল্প নিয়ে করতে হবে, অথবা পরিবারে তার ওয়াইফ বা যে কোনো একজনকে ডাকতে হবে তার জামা গায়ে দেওয়ার ক্ষেত্রে, তার চুল আশ্রানের ক্ষেত্রে, তার গোসল করার ক্ষেত্রে, তার খাবারের ক্ষেত্রে, মানে টোটালি সে ওয়ান টাইপ অফ আরেকজনের উপর ডিপেন্ডেন্ট। দিস ইজ ডিসেবিলিটি। তো এই জিনিসগুলা হচ্ছে প্রতিটা প্যারালাইসিস বা এই বাত ব্যথা রোগীদের হয়ে থাকে। স্যার, একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, ফোনটা নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ডাক্তারের সাথে একটু কথা বলতে চাই। জি অবশ্যই, আপনার নাম, আপনার বয়স এবং সমস্যাটি সংক্ষেপে বলুন। আমার নাম বিশ্বজিৎ, বয়স 34। আমার অনেকদিন ধরে পিঠে ব্যথা করে, এবং বেশিরভাগ রাত্রে প্রচন্ড ব্যথা করে, মাঝে মধ্যে, সবসময় না, পিঠে উপরের সাইডে। আপনি কি করেন, পেশা কি? আমি ব্যবসা, প্রথমে বাইরে ছিলাম, এখন দেশে চলে আসছি। আপনার ব্যবসার স্বার্থে আপনি কি বসে থাকেন নাকি আপনি কি জাতীয়? দাঁড়ানো থাকি বেশিরভাগ, মানে দাঁড়িয়ে থাকেন বেশিরভাগ ক্ষেত্রে। আপনি শোন কিসে, আপনার বিছানাটা কিসের তৈরি? আমার বিছানাটা বক্স খাট। বক্স খাট, ফোম বা জাজিম আছে, তার উপরে আপনি শোন। আচ্ছা, জাজিম আছে। জি জি। আচ্ছা, আপনি কি এটার জন্য ডাক্তার দেখিয়েছেন এই জন্য? জি না, এখনো দেখাইনি কাউকে। আচ্ছা, যে আমি উত্তর দিচ্ছি আপনাকে। স্যার, আমরা উত্তরটা একটা বিরতির পরে শুনব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। ফিরছি একটা ছোট্ট বিরতির পর, থাকুন এসএটিভির সঙ্গেই। ব্যথা, প্যারালাইসিস রোগীদের জন্য সুখবর। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন বাংলাদেশে। অপারেশন ছাড়াই হাঁটু ও কোমরের ব্যথা, ঘাড় ও গোড়ালির ব্যথা, আর্থ্রাইটিস ও বাতের ব্যথা,
প্যারালাইসিস ও ব্রেন স্ট্রোকের আন্তর্জাতিক মানের চিকিৎসার জন্য ডিপিআরসি, ঢাকা পেন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। সব ধরনের ব্যথার সঠিক চিকিৎসার জন্য ডিপিআরসি। আমরা আছি আপনার সেবায়। সব দেখে শুনে বুঝে নিশ্চিত হলাম গোল্ডমার্ক কি সেরা, তাই আমি লিখে দিতে পারি গোল্ডমার্ক বিস্কুট স্বাদে নিখাত। ভিট 100 গ্রাম কিনলে সাথে পাচ্ছেন একটি ম্যানিকিউর সেট একদম ফ্রি এবং ভিট 25 গ্রামে 10 টাকা ছাড়। জলদি কিনুন। ভিট, সৌন্দর্যের অনুভূতি। সকালবেলা ব্রাশের আগে হই কমলা, কুল কুল স্কুলে ক্লাসের আগে ডিমটা নীল তো খাওয়াই লাগে। দুপুর বেলা টিফিন হলে 4-5টা চকলেটি হোক। ব্লিং ব্লিং গ্রিন 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 ইউ মাস্ট উইন। গুড ইভিনিং এলো ইয়েলো ইয়েলো, লালটা খেয়ে এবার ঘুমোতে চলো। প্রাণ জিমসের রং বেরঙের দারুণ চকলেটি স্বাদ নাও যখন তখন। প্রাণ জিমস, বাহানার নেই মানে। দাঁতের যত্নের সবচেয়ে ভালো উপায় কোনটি? 1. ব্রাশ করা। 2. ফ্লস ব্যবহার করা। 3. মাউথওয়াশ। তাই আমরা পেপসোডেন্টের সাথে তৈরি করেছি হাইলি অ্যাডভান্সড পেপসোডেন্ট এক্সপার্ট প্রোটেকশন। এতে আছে জার্মিচেক টুথপেস্ট, ফ্লসের মতো ইন্টারডেন্টাল অ্যাকশন এবং দীর্ঘস্থায়ী সতেজতার জন্য মাউথওয়াশ। এটা শুধুই টুথপেস্ট নয়, একটি ওরাল কেয়ার সিস্টেম। নিউ পেপসোডেন্ট এক্সপার্ট প্রোটেকশন। একই দামে বেশি পেতে কে না চায়, তাই 100 মিলি প্যারাশুটের প্যাকে এখন 20% এক্সট্রা ফ্রি, মানে 20 মিলি বেশি। তাড়াতাড়ি করুন। আপনার ত্বকের স্বাভাবিক শুভ্রতা ত্বকের কালো স্তরের আড়ালে ঢাকা পড়ে, আর তাই আমাদের এই বিশেষ টেপ টেস্ট আপনাকে দেখানোর জন্য ত্বকের সেই কালো স্তর যা সাবান পরিষ্কার করতে পারে না। এই সব দূর করুন পন্ডস হোয়াইট বিউটি ফেস ওয়াশ দিয়ে। এর প্রো ভিটামিন B3 ফর্মুলা মেলে ধরে এক নতুন উজ্জ্বল ও স্বাভাবিক শুভ্র ত্বক। পন্ডস হোয়াইট বিউটি ফেস ওয়াশ, মেলে ধরুন আপনার স্বাভাবিক শুভ্রতা। আমার চাই আধুনিক স্লিম ডিজাইন। সাধ্যের মধ্যে আমাদের স্বপ্ন পূরণে রিগাল অ্যাফোর্ডেবল ফার্নিচার। এখন আপনার স্পটলেস উজ্জ্বল ত্বকের আভা প্রকাশিত হোক আয়নার মাঝে বারবার, কারণ পন্ডস হোয়াইট বিউটি 25 গ্রামের সাথে একটি পকেট মিরর ফ্রি। অমর প্রেমের টানে প্রেমিক যেমন থাকে না প্রেমিকা ছাড়া, তেমনি ইয়াম্মি টেস্টের টানে মিস্টার নুডলস থাকে না সস ছাড়া। এখন প্রতি প্যাক মিস্টার নুডলস এর সাথে একটি মিনি সস ফ্রি। সব দেখে শুনে বুঝে নিশ্চিত হলাম গোল্ডমার্ক কি সেরা, তাই আমি লিখে দিতে পারি গোল্ডমার্ক বিস্কুট স্বাদে নিখাত। নুডল স্যান্ডউইচ চিকেন ফ্রাই প্রাণ সসের বস, দিনভর হুল্লোড় খুশিতে মজাদার প্রাণ সস। টেস্টি টেস্টি কাবাব, তন্দুরি চিকেন বারবিকিউ, স্বাদে ভরা শর্মা, সবেতে চাই প্রাণ সস। জমে উঠে প্রাণ সসে পিৎজা, চাইনিজ আর লবস্টার, আনন্দে আর খুশিতে প্রাণ সসে মজাদার ফ্রেঞ্চ ফ্রাই। উৎসবে আর আড্ডায় রান্নার স্বাদ বাড়াতে প্রাণ সস, সসের বস। এখন আপনার স্পটলেস উজ্জ্বল ত্বকের আভা প্রকাশিত হোক আয়নার মাঝে বারবার, কারণ পন্ডস হোয়াইট বিউটি 25 গ্রামের সাথে একটি পকেট মিরর ফ্রি। অবিশ্বাস্য! এটা 10টি রোগ সংক্রমণকারী জীবাণুর হাত থেকে সুরক্ষা দিতে পারে, যেমন ডায়রিয়া বা ফ্লু। শুধুমাত্র একটি সাবান? লন্ডনের রয়্যাল সোসাইটি ফর পাবলিক হেলথে আমরা 100 বছরেরও বেশি সময় ধরে গবেষণা করে আসছি, কিন্তু এই প্রথমবারের মতো স্বীকৃতি দিলাম কোনো একটি সাবানকে। লাইফ বয় স্বাস্থ্যকর অভ্যাসের মাধ্যমে দেয় 10টি সংক্রমণকারী জীবাণুর হাত থেকে সুরক্ষা। নতুন লাইফ বয়। ঝাল ঝাল ঝাঁঝ ঝাঁঝ চিল চিল ফিল, ও প্রাণাপের সাথে চলো আজ করি ডিল। প্রাণের উৎসবে প্রাণাপের ডিল, সবার মনে প্রাণে একটাই গান, বুকের মাঝে ওঠে প্রাণাপের তুফান। ঝাল ঝাল ঝাঁঝ চিল চিল ফিল, প্রাণাপের সাথে চলো। Feel the chill!
হাত ব্যথা, প্যারালাইসিস রোগীদের জন্য সুখবর। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন বাংলাদেশে। অপারেশন ছাড়াই হাঁটু ও কোমরের ব্যথা, ঘাড় ও গোড়ালির ব্যথা, আর্থ্রাইটিস ও বাতের ব্যথা, প্যারালাইসিস ও ব্রেন স্ট্রোকের আন্তর্জাতিক মানের চিকিৎসার জন্য ডিপিআরসি ঢাকা পেন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। সব ধরনের ব্যথার সঠিক চিকিৎসার জন্য ডিপিআরসি। আমরা আছি আপনার সেবায়। ফিরে এলাম বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। আমরা কথা বলছিলাম বাত ব্যথা, পঙ্গুত্ব ও তার পুনর্বাসন নিয়ে। আপনারা যারা ফোন করে আমাদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারছেন না, তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আপনারা আপনাদের সমস্যাগুলোর সরাসরি সমাধান পেতে পারেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাড্রেস এবং ফোন নাম্বার আপনার টিভি স্ক্রিনের নিচে দেখানো হচ্ছে, সেখানে ফোন করে। বিরতির আগে একজন দর্শক ফোন করেছিলেন, তার সমস্যার কথা তিনি আমাদের জানিয়েছিলেন। আমরা উত্তরটা শুনবো স্যারের কাছ থেকে। স্যার, বিশ্বজিৎ নামক যে উনি বাইরে ছিল, এখন দেশে এসে ব্যবসা করে। ব্যবসার সাথে উনি দাঁড়িয়ে থাকতে হয়। এখন এক একজনের পেশা এক এক রকম, প্রয়োজনে কাউকে দাঁড়িয়ে থেকে ব্যবসা করতে হয়, কেউ আবার গদিতে বসে। আমি প্রায় রুগী পেয়ে থাকি যেমন স্পেশালি যারা এখনো মফস্বল শহরগুলোতে আপনার জামা কাপড়ে বিজনেস করে, তারা কিন্তু গদিতে বসে ব্যবসা করে। তো এগুলা কারেকশন করা দরকার। এগুলো আমরা কিন্তু বলছি যে বারবার কি করতে হবে, শোয়া বসার নিয়ম কানুন আছে। আর উনি যেটা বলছিল যে উনি জাজিমে শোয় বা বক্স খাট, আসলে এটা পাশ্চাত্য লাইফ থেকে আসছে বক্স খাট। বাংলাদেশে কিন্তু ইতিহাস থেকে যদি দেখেন, আমরা পূর্বপুরুষরা কিন্তু নর্মাল খাটে সবাই শুইতো। তা থেকে কিন্তু তাদের ব্যাক পেন খুবই কম হতো। আমাদের কিন্তু পূর্বপুরুষরা প্রচুর পরিশ্রম করতো, স্পেশালি কৃষিকাজে তাদের প্রচুর সময় দিতে হতো। অনেক কিন্তু আপনার পুকুরও তারা নিজেরাই কাটতো। এখনো তো আমরা মেশিন ইউজ করে এই জাতীয় কাজ করি। তো এই জিনিসগুলো আমাদের খুব জানা দরকার। তো দর্শক, বিশ্বজিৎ, আপনার যে সমস্যাটা, এটা বোঝা যাচ্ছে মেরুদণ্ডের কোনো মেকানিক্যাল সমস্যা হচ্ছে। আপনি যে খাটটা ইউজ করেন, যদি বক্স খাটটা আপনার সরিয়ে ফেলতে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনার জাজিমের উপরে কোনো ফ্লাইউড, যেটা আমরা বলি 1 থেকে 1.5 ইঞ্চি মোটা, বিছিয়ে তার উপরে একটা তোষক দিয়ে আপনি শুন। এটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ। তাহলে এটা সমস্যাটা আর বাড়বে না। আর যদি এত না সমস্যা সমাধান হয়, আপনি অবশ্যই একজন স্পেশালিস্টের শরণাপন্ন মেরুদণ্ডের একটা এমআরআই করে দেখতে পারেন যে কোনো সমস্যা আছে কিনা। এটা আফটার এমআরআই বেশিরভাগ ক্ষেত্রে ফিজিওথেরাপি, বিভিন্ন এক্সারসাইজ, ইলেকট্রোথেরাপির মাধ্যমেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর এক নাগারে একঘেয়েমি দাঁড়িয়ে থাকবেন না, মাঝে মাঝে বসবেন, মানে মুভমেন্টে থাকবেন আধা ঘন্টা পর পর। আশা করি আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। স্যার, আরেকজন দর্শক আছেন আমাদের সঙ্গে ফোনে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? হ্যাঁ, আমি রিমু রহমান বলছি, মিরপুর, ঢাকা থেকে। জি, আপনার বয়স এবং আপনার সমস্যাটি সংক্ষেপে বলুন। আমার বয়স 23 বছর। জি। আর সমস্যা হচ্ছে আমার বাম আমার শুনতে পাচ্ছি প্রচন্ড ব্যথা হয়, আর প্লাস হাতেও একসাথেই ব্যথা হয়। জি, আমরা শুনতে পাচ্ছি, দর্শক বলুন। এখন প্রচন্ড কামড়ায়, মাঝে মাঝে মানে দুই পায়ে এত চাবায়, মানে অস্থির হয়ে যায় ব্যথায়। জি। আপনার ব্যথাটা কি পুরো পায়ে, না কোনো আলাদা কোনো পায়ের পাতায় এরকম, না পুরো হাত পা দুইটাতে, পুরোটাতে, একেবারে কোমর থেকে পা পর্যন্ত, আঙ্গুল পর্যন্ত এরকম, না আলাদা কোথাও ব্যথাটা হয়? কামড়ানি যে আলাদা কোথাও না, আমার মানে পায়ের বুড়া লোকের আঙ্গুল থেকে ঠিক উপর পর্যন্ত, হাতেরও একই জায়গায়। আচ্ছা, আপনার পেশা কি? আপনি কি করেন? আমি গৃহিণী। গৃহিণী। আপনার গৃহিণীর কাজের জন্য তো অবশ্যই আপনাকে নিচে বসে পাকশা কাটাকাটি এইসব কাজ করতে হয়। হ্যাঁ, এগুলো করতে হয়। আচ্ছা জি দর্শক, আমরা উত্তর দিচ্ছি। জি, ধন্যবাদ। খুব কমন সমস্যা। এখন অনেক রোগী আমার কাছে এসে বলে, জি স্যার, তাহলে কি আমরা সব চেঞ্জ করে ফেলবো নাকি? মানে যেটা হচ্ছে যে পারিবারিক কাজ তো নিচে করতেই হবে। এটা খুবই মানে কোশ্চেনেবল একটা জিনিস, যে আমরা বলছি আপনি নিচে বসে কাজ করবেন না, কিন্তু
হাজারো মানে কয়েক কোটি জনগণ এখনো নিচে বসে পাকশাক করে। হ্যাঁ অবশ্যই সেটা হচ্ছে আমরা যেটা বলছি যে নিচে অবশ্যই মানুষ বসবে, না বসলে তার অনেকগুলো কাজ করতে হয়। আপনার টয়লেট ইউজ করার ক্ষেত্রে কোনো প্রয়োজনীয় জিনিস কিন্তু নিচে থেকে উঠাতে গেলেও কিন্তু বসতে হয়। তো সেই ক্ষেত্রে অবশ্যই সে হাঁটু ভেঙে নিচে বসবে, সেটা যেন কয়েক মিনিটের বেশি না হয়, মানে বসে থাকা না হয়। আর আরেকটা যেটা বলছে কাটাকাটির ক্ষেত্রে, যেটা হচ্ছে সারা ওয়ার্ল্ডই পাশ্চাত্য অথবা যে সকল দেশে আপনার আধুনিকতা অনেক চলে আসছে, চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত, সেখানে কিন্তু আমাদের দেশের যেমন অনেক শ্রমিকরা কিন্তু মিডল ইস্টে গিয়ে কিন্তু দাঁড়িয়ে তারা বিভিন্ন নাইফ দিয়ে তারা কাটাকাটির কাজগুলা করে। এগুলা কেন চেঞ্জ করার উদ্দেশ্যটা হচ্ছে এইগুলা যদি নিচে বসে বসে কেউ করে তাহলে এই সমস্যাগুলো মেকানিক্যাল সমস্যা হয়। নিচে অবশ্যই বসবে, সেটার জন্য আধা ঘন্টার বেশি কেউ বসে না থাকে, কোমরটা ভাঁজ করে বসবে না, সামনে যেন কুঁজো হয়ে না বসে। এগুলো বসারও কিছু নিয়ম আছে, প্রয়োজন হলে বসবে। আবার যেটা হচ্ছে কিছু উঠাতে গেলে, অর্থাৎ বিছনা অথবা আপনার ফ্লোর যদি কেউ ঝাড়ু দিতে হয়, দেখা যায় আমরা ঝাড়ু দিয়ে সামনে কুঁজো হয়ে বসে, এগুলা চেঞ্জ করতে হবে, ধাপে ধাপে চেঞ্জ করতে হবে, না হলে কিন্তু আপনার এই সমস্যাগুলো ডে বাই ডে বেরিয়ে যাবে। আমরা আগে কিন্তু যেটা বলছিলাম আগে যে আমরা ডায়রিয়া নিয়ে মৃত্যু নিয়ে টেনশনে ছিলাম, আমরা পোলিওর মৃত্যু নিয়ে টেনশনে ছিলাম, আমরা বিভিন্ন কমিউনিকেবল ডিজিজ নিয়ে ব্যস্ত ছিলাম, এগুলো কিন্তু আমাদের দেশে এখন আর নাই। তাহলে আমাদের এখন মনোযোগ দিতে হবে নন কমিউনিকেবল ডিজিজের উপরে, যে একটা মানুষ সুস্থভাবে কেমনে বেঁচে থাকে, একটা মানুষ স্বাভাবিক কিভাবে চলাফেরা কিভাবে করবে, সেজন্য মানে যতদিন পৃথিবীতে থাকে সেজন্য অন্তত কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়। তো বোন, আপনার যে সমস্যাটা, এটা আপনার মেরুদণ্ডের একটা সমস্যা, আপনার মেরুদণ্ডের একটা এমআরআই করা প্রয়োজন, যে কোনো স্পেশালিস্টের স্বর্ণপন্ন এমআরআইটা করেন। আর আপাতত আপনি ব্যথার জায়গায় গরম সেক দিয়ে দেখতে পারেন, অথবা কিছু ক্যালসিয়াম সমৃদ্ধ আপনার ট্যাবলেট মার্কেটে পাওয়া যায়, কিনে খেতে পারেন। না হলে অবশ্যই একজন স্পেশালিস্টের স্বর্ণপন্ন একটা এমআরআই করে দেখেন, তারপরে এটা ট্রিটমেন্ট দিলে এটা আশা করি সমস্যাটা চলে যাবে। তবে সবার আগে আপনার সমস্যাটা ডায়াগনোসিস করা দরকার। আর নিচে বসে পাকশাক করার থেকে একটু চেষ্টা করেন দাঁড়িয়ে যেন এই অভ্যাসগুলো গড়ে তোলেন। চপিং বোর্ড আছে যেটা দিয়ে আপনি কাটাকাটির ব্যবস্থা করতে হবে, অথবা নিচে বসেন কিন্তু 10 মিনিটের বেশি বসে থাকবেন না। এই অভ্যাসগুলো করেন, আশা করি সমস্যাটা সমাধান হয়ে যাবে। জি স্যার, আমাদের দেশে মানুষের একটা ধারণা আছে যে একদম টার্মিনাল স্টেজ যখন আসে, ধরেন ক্যান্সার বা এরকম কিছু না হলে সাধারণত হসপিটালাইজড হয় না। এই ছোটোখাটো বাত ব্যথা আমাদের দেশের মানুষ দেখা যায় যে দিনের পর দিন শুধু ব্যথার ওষুধ খেয়ে যাচ্ছে। তো আপনি মানুষের সচেতনতা বাড়ানোর জন্য আপনি মানে কি বলতে চান মানুষকে? এই রোগী ভালো একটা কথা বলেছেন যে অনেক সময় রোগী এসে বলে ইভেন কি পারিবারিক কিছু সমস্যা হয়, সাজেস্ট কারো মার কোমর ব্যথা বা হাঁটু ব্যথা, তো সেই ক্ষেত্রে তার বাবা হতে বলে আর এটা তো বয়সজনিত সমস্যা, এটা তো হবেই। মানে এই জিনিসগুলোতে আমাদের বের হয়ে আসতে হবে। যার ব্যথা সে বুঝে তার কি কষ্ট, অথবা কেউ যদি এই সমস্যায় ভোগে সে জানে আসলে তার কি কষ্ট। আমার শরীরে যদি ব্যথা না থাকে আমি কিন্তু আপনার ব্যথাটা বুঝবো না। আপনি যে হাঁটু ব্যথা ভুগছেন, কষ্ট পাচ্ছেন, এটা বুঝবো না। এখন আমি যদি আপনাকে একটা ট্রেডিশনাল কথা বলে দিই যে বয়স হলেই বাত ব্যথা হবে, এটা একেবারে ভ্রান্ত কথা, ফালতু কথা। আপনি যদি উন্নত বিশ্বের দিকে তাকান, অথবা আপনার আরেকটা ওই বয়সী মহিলার দিকে যদি তার হাজবেন্ড তাকায়, দেখবে যে ওই মহিলাটা ভালো, তাহলে তার ওয়াইফের কেন এই সমস্যা? এইগুলো আমাদের সচেতনতা দরকার খুবই। এই জিনিসগুলোর থেকে বেরিয়ে আসতে হবে। যেটা আপনি বলছিলেন যে ক্যান্সার হলেই আমরা হাসপাতালে যাই, রোগী মৃত্যুর আগে হাসপাতালে যায়, হার্ট অ্যাটাক হলে, স্ট্রোক করলে যখন মারা যাবে বোঝা যায় তখনই হাসপাতালে নিয়ে যায় বা ডাক্তারের শরণাপন্ন। এটা আমাদের জন্য দুর্ভাগ্য, তবে অনেক চেঞ্জ হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা বল প্রতিটা ব্যথার রোগী যেন শুরুতেই ডায়াগনোসিস করে। এখন যদি সাজেস্ট কারো মেরুদণ্ডের সমস্যা সে ভুগে থাকে দীর্ঘদিন, সেটা ডেস্ক জব থেকে হতে পারে, ডিস্ক প্রলাপস থেকে হতে পারে, অথবা ক্যান্সার বা এই জাতীয় সমস্যা থেকে হতে পারে। যদি সেটা শুরুতেই সে কনফার্ম ডায়াগনোসিস করে, অন্তত ডাক্তারের কাছে গিয়ে বলে আমার এটা এক্সক্লুড করে দাও, এটা ডাক্তারের কাজ, তো উনি করে দিবেন। তারপরে তার সমস্যাটা সে বুঝতে পারবে। যদি বসার থেকে বসাটা কারেকশন করে দিবে, যদি ওনার অন্য কোনো রোগ থেকে হয়ে যায়, খুব চিকিৎসা খরচও কমে যাবে, তাকে মৃত্যুবরণও করতে হবে। মানে কমপ্লিকেশনগুলো হওয়ার আগে বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়াটা আসলে জরুরি। স্যার, একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, ফোনটা নিয়ে আসি। হ্যালো প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তাহের বলছি দেমরা থেকে। জি ভাই, আপনার বয়স এবং আপনার সমস্যাটি সংক্ষেপে বলুন। বয়স হচ্ছে 32, সমস্যা হচ্ছে মাজাতে ব্যথা। কতদিন থেকে ব্যথা? এটা প্রায় 3 মাস। আচ্ছা আচ্ছা, কোমর ব্যথা কি পায়ে যায় না কোমরই থাকে? পায়ে আসে। কোন পায়ে আসে? বাম পায়ে। আচ্ছা, আপনি কি করেন, পেশা কি? ব্যবসা করি। মানে আপনার ব্যবসার কারণে কি করতে হয়? আপনি কি বসে থাকেন নাকি মোটরসাইকেল চালান, দৌড়াদৌড়ি করেন? না, বসেই থাকি। সারাদিন বসে থাকতে হয়?
জি বসে থাকতাম। আচ্ছা, ওইটা চেয়ারটা কিসের তৈরি, মানে কাঠের বা ফ্লেক্সিবল চেয়ার, মানে রিভলভিং? নরমাল চেয়ার, স্বাভাবিক চেয়ার। জি আচ্ছা জি, আমি উত্তর দিচ্ছি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। ওনার যে সমস্যাটা, এটা ওই একই সমস্যা। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা মেরুদণ্ডের সমস্যাগুলো পেয়ে থাকি। জি, অনেক সময় আরেকটা হচ্ছে কি, সব রোগী কিন্তু আপনার ডিস্ক প্রলাপস হবে বা পিএলআইডি হবে এটা তা না, নট নেসেসারি। অনেক কারণই, তবে ক্লিনিক্যাল ফিচার বলে যে ওনার রুটে কম্প্রেশন, কারণ কোমর থেকে পায়ে ব্যথা রেডিয়েটিং হওয়া মানে হচ্ছে নার্ভ রুট কম্প্রেশন হয় বেশিরভাগ ক্ষেত্রে। অনেক সময় রুট কম্প্রেশনটা আবার বিভিন্ন জায়গায় হতে পারে, সেটা কিন্তু আপনার যেটা হচ্ছে স্পাইনাল রুট, যেখানে মানে যেখান থেকে কর্ড থেকে নার্ভটা বেরোচ্ছে সেখানে হতে পারে। আর আরেকটা আমরা যে সায়াটিক নার্ভটা যেখান দিয়ে মানে আপনার পাইরিপরমিস যে মাসেল আছে, ওই মাসেলের ভিতর দিয়ে অনেক সময় পায়ে যায়, ওখানেও কিন্তু কম্প্রেশন হয়। আমি প্রায় রুগী অনেক সময় কারেকশন করে ফেলছি কিভাবে, যে ব্যাকে অনেকে মানি ব্যাগ রাখে, আমরা পুরুষরা যারা ছেলেরা আমরা কিন্তু মানি ব্যাগ রাখি পিছনে, তো সেক্ষেত্রে মোটা মানি ব্যাগ যদি থাকে ওই ক্ষেত্রে কিন্তু ওই সাইটিক নার্ভে কম্প্রেশন হয়, তা থেকেও কিন্তু এই রুট পেইনটা হয়। তো এটা আসলে ডাক্তাররা দেখলে বুঝতে পারে যে কোথায় থেকে হচ্ছে, তাকে এই জিনিসটা এক্সক্লুড করে দেওয়া যে কি জন্য এটা হচ্ছে। তারপর দর্শক, আপনার যে সমস্যাটা, এটার হয়তো একজন স্পেশালিস্টের শরণাপন্নে এটা ডায়াগনোসিস করা জরুরি। আর আপনি যে বসে জব করে ব্যবসা করেন, সেক্ষেত্রে আপনি চেয়ারে কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে থাকবেন না, 1 ঘন্টা পর পর একটু উঠেন আবার বসেন। আর আমরা অনেক সময় চেয়ারের পিছনে ব্যাক রেস্ট, একটা ডাক্তারি কিছু আছে অর্থোসিস আমরা দিয়ে থাকি, এগুলো ইউজ করতে পারেন। আর একজন স্পেশালিস্টের শরণাপন্ন হন। আপাতত কিছুদিন রেস্ট, 7-8 দিন রেস্টে থেকে দেখেন সমস্যাটা সমাধান হয়ে যায় কিনা, না হলে কোমরে একটা এমআরআই করে দেখতে হবে যে কি হয়েছে। জি স্যার, আসলে হসপিটালাইজেশনটা আসলে অনেক রোগীর ক্ষেত্রেই জরুরি হয়ে পড়ছে। আসলে দেখা যাচ্ছে যেমন আপনার, জি আপনি কিছু বলবেন? না, আপনার কথা আমরা শুনবো, কিন্তু একটা বিরতিতে যাবার সময় হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, বিরতির পর ফিরে আসছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। আমরা কথা বলছিলাম বাত ব্যথা, পঙ্গুত্ব, তার পুনর্বাসন নিয়ে। ফিরছি একটা ছোট্ট বিরতির পর, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। ব্যথা, প্যারালাইসিস রোগীদের জন্য সুখবর। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন বাংলাদেশে। অপারেশন ছাড়াই হাঁটু ও কোমরের ব্যথা, ঘাড় ও গোড়ালির ব্যথা, আর্থ্রাইটিস ও বাতের ব্যথা, প্যারালাইসিস ও ব্রেন স্ট্রোকের আন্তর্জাতিক মানের চিকিৎসার জন্য ডিপিআরসি, ঢাকা পেন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। সব ধরনের ব্যথার সঠিক চিকিৎসার জন্য ডিপিআরসি। আমরা আছি আপনার সেবায়। এখন আপনার স্পটলেস উজ্জ্বল ত্বকের আভা প্রকাশিত হোক আয়নার মাঝে বারবার, কারণ পন্ডস হোয়াইট বিউটি 25 গ্রামের সাথে একটি পকেট মিরর ফ্রি। এই যে জিনিস বেচার জন্য কাস্টমার না তুলে ছবি তুলুন, মোবাইল থেকে OLX এ যান, ছবি তুলুন, পোস্ট করুন আর বেচুন। OLX, বেচে দিন। সানড্রপ, তারুণ্যে বাঁচো। ডক্টর, দাঁতের যত্নের সবচেয়ে ভালো উপায় কোনটি? 1. ব্রাশ করা। 2. ফ্লস ব্যবহার করা। 3. মাউথওয়াশ। তাই আমরা পেপসোডেন্টের সাথে তৈরি করেছি হাইলি অ্যাডভান্সড পেপসোডেন্ট এক্সপার্ট প্রোটেকশন। এতে আছে জার্মিচেক টুথপেস্ট, ফ্লসের মতো ইন্টারডেন্টাল অ্যাকশন এবং দীর্ঘস্থায়ী সতেজতার জন্য মাউথওয়াশ। এটা শুধুই টুথপেস্ট নয়, একটি ওরাল কেয়ার সিস্টেম। নিউ পেপসোডেন্ট এক্সপার্ট প্রোটেকশন। আর্কিওলজিস্ট শামসুদ্দিন চলিয়ে গেছেন বহুদিন, সে যে আসে না। ওগো তুমি! সে অনেক কষ্টের কাহিনী। লৌহ যুগের সন্ধানে আমি সাগর পাড়ি দিয়েছি, পাহাড় জয় করেছি, রোদে পুড়ে বছর ঘুরে ঘুরে পেয়েছি এই লৌহ যুগের চামচ। হ্যাঁ, এখন তো প্রাণাচারের সাথে চামচ কথা সত্য। এখন 300 ও 400 গ্রাম প্রাণাচারের সাথে একটি চামচ ফ্রি। হাত দেখি।
কাঁচ ভাঙবে, ক্রিকেটার হবে, ছক্কা মারবে। আঙ্কেল 2 হাতেই মারেন, কারণ পরের বলটাও ছক্কাই হবে। লক্ষ্য যদি হয় দ্বিগুণ উজ্জ্বল, তবে কাপড় কেন নয়। থ্যাংক ইউ আঙ্কেল। এলো রিন পাওয়ার হোয়াইট, কাপড়ের গভীর থেকে ময়লা পরিষ্কার করে কাপড়কে করে 2 গুণ সাদা। এই শোনো, রিন পাওয়ার হোয়াইট, দ্বিগুণ সাদা, দ্বিগুণ উজ্জ্বল। এখন ভিট 100 গ্রাম কিনলে সাথে পাচ্ছেন একটি ম্যানিকিউর সেট একদম ফ্রি এবং ভিট 25 গ্রামে 10 টাকা ছাড়। জলদি কিনুন। ফিট, সৌন্দর্যের অনুভূতি। গোল্ডমার্ক বিস্কুটের সাথে জুটি বাঁধলাম, হঠাৎ করে না, ভালো করে দেখে শুনে তারপর সিদ্ধান্ত নিলাম। প্রথমে খেয়াল করে দেখলাম ফ্যাক্টরির হাইজেনিক পরিবেশে আধুনিক যন্ত্রপাতি আর গুণগত মানের ব্যাপারে গোল্ডমার্কের আপোষহীন চেষ্টা। তবে শুধু দেখলেই তো হবে না, শুনতেও হবে। বিস্কুটগুলো কেমন ভাই? গোল্ডমার্কের বিস্কুট তো অনেক ভালো। আরে মুশফিক ভাই না? নিজেও খেয়ে দেখলাম গোল্ডমার্কের বিস্কুট আসলেই টেস্টি। এভাবেই সব দেখে শুনে বুঝে নিশ্চিত হলাম গোল্ডমার্কই সেরা। তাই আমি লিখে দিতে পারি গোল্ডমার্ক বিস্কুট স্বাদে নিখাত। শুধু জন্মাইলে তো হইব না, তাকে তো মানুষ করতে হইব, স্কুলে পাঠাইতে হইব, ভালো স্কুল। এইবার তোর খেতে তো ধান ভালোই হয়েছে, সব আমারে দিয়ে দে। দেখি ধান বেচে মেটার নুপুর গড়ায় দিন। আগে স্কুলে যাক, তারপর দেখুন। ওই খালা খালা, তোর সব ধান কিন্তু আমার। আগে স্কুলে তো পাঠাই, তারপর। স্কুলে ভর্তি করায় দিছি। স্কুলে? ওই তো স্কুলের গাড়ি আইসা পড়ছে। এই স্কুল এমনই এক স্কুল যেখানে প্রাণ কৃষকের ভালোবাসার ফসলকে বিভিন্ন প্রক্রিয়ায় তার সুগন্ধ অটুট রেখে প্যাকেটজাত করে। প্রাণ চিনি গুঁড়া চাল। আব্বু এই যে দেখো, স্কুল থেকে ফিরছে। ডক্টর, দাঁতের যত্নের সবচেয়ে ভালো উপায় কোনটি? 1. ব্রাশ করা। 2. ফ্লস ব্যবহার করা। 3. মাউথওয়াশ। তাই আমরা পেপসোডেন্টের সাথে তৈরি করেছি হাইলি অ্যাডভান্সড পেপসোডেন্ট এক্সপার্ট প্রোটেকশন। এতে আছে জার্মিচেক টুথপেস্ট, ফ্লসের মতো ইন্টারডেন্টাল অ্যাকশন এবং দীর্ঘস্থায়ী সতেজতার জন্য মাউথওয়াশ। এটা শুধুই টুথপেস্ট নয়, একটি ওরাল কেয়ার সিস্টেম। নিউ পেপসোডেন্ট এক্সপার্ট প্রোটেকশন। এই যে জিনিস বেচার জন্য কাস্টমার না তুলে ছবি তুলুন, মোবাইল থেকে OLX এ যান, ছবি তুলুন, পোস্ট করুন আর বেচুন। OLX, বেচে দিন। নুডল, স্যান্ডউইচ, চিকেন ফ্রাই, প্রাণ সসের বস। দিনভর হুল্লোড় খুশিতে মজাদার প্রাণ সস। টেস্টি টেস্টি কাবাব, তন্দুরি চিকেন, বারবিকিউ, স্বাদে ভরা শর্মা, সবেতে চাই প্রাণ সস। জমে ওঠে প্রাণ সসে পিৎজা, চাইনিজ আর লবস্টার। আনন্দে আর খুশিতে প্রাণ সসে মজাদার ফ্রেঞ্চ ফ্রাই। উৎসবে আর আড্ডায় রান্নার স্বাদ বাড়াতে প্রাণ সস, সসের বস। অবিশ্বাস্য, এটা 10টি রোগ সংক্রমণকারী জীবাণুর হাত থেকে সুরক্ষা দিতে পারে, যেমন ডায়রিয়া বা ফ্লু। শুধুমাত্র একটি সাবান? লন্ডনের রয়্যাল সোসাইটি ফর পাবলিক হেলথে আমরা 100 বছরেরও বেশি সময় ধরে গবেষণা করে আসছি, কিন্তু এই প্রথমবারের মতো স্বীকৃতি দিলাম কোনো একটি সাবানকে। লাইফ বয় স্বাস্থ্যকর অভ্যাসের মাধ্যমে দেয় 10টি সংক্রমণকারী জীবাণুর হাত থেকে সুরক্ষা। নতুন লাইফ বয়। সব দেখে শুনে বুঝে নিশ্চিত হলাম গোল্ডমার্কই সেরা। তাই আমি লিখে দিতে পারি গোল্ডমার্ক বিস্কুট স্বাদে নিখাত। হাত ব্যথা, প্যারালাইসিস রোগীদের জন্য সুখবর। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন বাংলাদেশে। অপারেশন ছাড়াই হাঁটু ও কোমরের ব্যথা, ঘাড় ও গোড়ালির ব্যথা, আর্থ্রাইটিস ও বাতের ব্যথা, প্যারালাইসিস ও ব্রেন স্ট্রোকের আন্তর্জাতিক মানের চিকিৎসার জন্য DPRC, ঢাকা পেন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। সব ধরনের ব্যথার সঠিক চিকিৎসার জন্য DPRC। আমরা আছি আপনার সেবায়।
ফিরে এলাম বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। আমরা কথা বলছিলাম বাত ব্যথা, পঙ্গুত্ব ও তার পুনর্বাসন নিয়ে। চলুন যাওয়া যাক আলোচনায়। স্যার, আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন, যে আমাদের দেশে দেখা যায় যে বিভিন্ন অপচিকিৎসা চালু আছে, যেমন বিভিন্ন ধরনের মালিশ, বেল্ট, এবং এগুলো সরকার অনুমোদিতও না অনেক সময়। তো আপনি তো বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, আপনারা এগুলো প্রতিরোধে কি কি ব্যবস্থা নিচ্ছেন? না, আসলে এগুলো প্রতিরোধে আমাদের অ্যাসোসিয়েশনে উই হ্যাভ নো অথরিটি। এটা গভর্নমেন্টের কাউন্সিলের ব্যাপার বা তাদের আইন প্রয়োগকারী সংস্থার ডিসিশনের বিষয়। তো এই জিনিসগুলো আসলে আমাদের যেটা আমরা করতে পারি অ্যাজ এ ডক্টর হিসাবে, যেটা হচ্ছে আমরা মিডিয়ার মাধ্যমে সচেতনতা তৈরি করা, রোগীদের মাধ্যমে জনগণকে সচেতনতা তৈরি করা, যে একজন বাত ব্যথা রোগী বা যে কোনো ব্যথা রোগী বা প্যারালাইসিস রোগী যেন সে কোনো অপচিকিৎসার শিকার না হয়, সে যেন বিভিন্ন মালিশ বা কবিরাজি বা বিভিন্ন ঝাড় ফুকের শরণাপন্ন না হয়। এখনো যদি এই মডার্ন আধুনিক যুগে এসে আমাদের এখন এটা বলে মানে কম্পিউটার যুগের উপরে যুগ চলে আসছে, এখন একটা নেটে সার্চ দিলেই আমরা সব পেয়ে যাচ্ছি। মানে এটা ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক যুগ এখন টোটালি চলতেছে। এই যুগে এসেও যদি আমরা এসব অপচিকিৎসার শিকার হয়, যেমন অনেক সময় যেমন ব্যথা রোগীদের ক্ষেত্রে যে মালিশ করা হয় বা যেটা মালিশ করলে বা এই মেশিনটা দিয়ে শেক দিলে সে ব্যথাটা চলে যাবে, এই জাতীয় কিছু অপচিকিৎসা হয়, এটা একেবারেই একটা রোগী অনেক সময় দেখা যায় যে সাজেস্ট, আমি প্রায় রোগী পেয়ে থাকি যে তার মেরুদণ্ডে ক্যান্সার, সে ডায়াগনোসিসই জানে, কোমর ব্যথা হচ্ছিল, ক্যান্সার হলে কোমর ব্যথা হবে, মেরুদণ্ডে ব্যথা হবে। তো সেই ক্ষেত্রে সে যদি গিয়ে কারো মালিশ করে বিভিন্ন অপচিকিৎসার শিকার হয়, তার ক্যান্সারটা আরো বাড়তেই থাকবে, কারণ সে তো এক্সক্লুড করা হয়নি, তার ডায়াগনোসিসই হয়নি, সে ডাক্তারের কাছেই যায়নি। এবং সে যদি কোনো মেশিন দিয়ে শেক দেয় বা হিট দেয়, তাহলে দেখা যায় মেটাস্টেসিসটা আরো বেড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে সে আরো মৃত্যু ঝুঁকি তার বেড়ে যাচ্ছে। তো এটা আসলে আমাদের সচেতনতার দরকার। তো সবাই যদি এই জিনিসগুলো সচেতন হয়, জানে বা জানার চেষ্টা করে, এটা আমরাও চেষ্টা করছি যে অন্তত স্পেশালি আমরা ফিজিওথেরাপিউটিক যে ইকুইপমেন্ট বা আমরা ফিজিওথেরাপি যারা প্র্যাকটিস করি বাংলাদেশে, তো এই প্র্যাকটিসের ক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট আমাদের সংগঠন আছে এই ক্ষেত্রে, যেন আমরা চাই যেন রোগীরা কোনো অপচিকিৎসা শিকার না, স্পেশালি ফিজিওথেরাপির ক্ষেত্রে। ফিজিওথেরাপি তো সাজেস্ট একটা মেশিন, আমি প্রায় রোগী পেয়ে থাকি, রোগী এসে বলে স্যার আমি তো ফিজিওথেরাপি নিচ্ছি। জি, এই পয়েন্টটা আপনাকে আমি একটু বলতে চাই যে আমাদের দেশে অনেকগুলো ফিজিওথেরাপি সেন্টার আছে, ছোট ছোট অনেকটা ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অনেক সেন্টার আছে, এগুলো কি আসলে সবই অনুমোদিত বা সবই বিজ্ঞানসম্মত কিনা? না, এটা একমত না, মানে সব অনুমোদিত না, এটা অনেকগুলো সেন্টার জায়গায় জায়গায় গড়ে উঠছে বা তুলছে, সেক্ষেত্রে হয়তো কিছু কিছু ক্ষেত্রে সেন্টার অনেকগুলাই ঠিক আছে। তো এসে আসলে এখানে কিন্তু গভর্নমেন্টের একটা লাইসেন্সিং ব্যাপার আছে, যেমন ডিজি হেলথ দিয়ে থাকে যে কোনো হাসপাতাল বা কোনো ডেন্টাল চেম্বার বা ডাক্তারি ফিজিওথেরাপি হাসপাতালে লাইসেন্স ডিজি হেলথ দিয়ে থাকে, এটা তাদের ব্যাপার এখতিয়ার। আর যে সেন্টারগুলো গড়ে তুলছে এখানে আদৌ ফিজিওথেরাপিস্ট আছে কিনা, সবচেয়ে বড় কথা হচ্ছে। এখন একটা সেন্টার হতেই পারে, একটা হাসপাতালেও আছে অথবা ব্যক্তিগতভাবে কেউ দিতেই পারে, কিন্তু সে আদৌ ফিজিওথেরাপিস্ট কিনা, তার এই সাবজেক্টে ডিগ্রি আছে কিনা। অনেক সময় একটা মেশিন এসে আমার কাছে বলে যে স্যার আমি তো ফিজিওথেরাপি দিচ্ছি, আমি বললাম কি দিচ্ছেন দেখান তো কি আসলে, যে আমি ভাবছি হয়তো কোনো ডাক্তারের কাছে গিয়েছে বা কোনো হাসপাতালে দিয়েছে, এটা হতেই পারে। আমরা বিদেশ থেকে রোগীরা এসে বলে যে সিঙ্গাপুরে তারা ফিজিওথেরাপি দিয়েছে, মাউন্ট এলিজাবেথ, ওই যে আপনার কানাডাতে ফিজিওথেরাপি দেয়, ওয়েলকাম, তাদের প্রেসক্রিপশন করা আছে, ওয়েলকাম। কিন্তু অনেক সময় দেখা যায় একটা মেশিন বের করে দিল যে বাজার থেকে কোনো একটা কেউ তাকে ভুল ব্যাখ্যা দিয়েছে, দিস ইজ ফিজিওথেরাপি। এইটার থেকে আমাদের সবাইকে সচেতন হতে হবে। ফিজিওথেরাপি দিস ইজ এই আপনার মডার্ন মেডিকেল সায়েন্স, এক্ষেত্রে এই সাবজেক্টে তাকে পড়ালেখা করতে হবে, ডিগ্রি নিতে হবে, তারপরে এক্সক্লুড করতে হবে, পাশাপাশি অন্য স্পেশালিস্টের প্রয়োজন হতে পারে। সাজেস্ট যে আমার যদি কোনো রোগী যদি অপারেশন লাগে, যে কারো এক্সট্রুডেড ডিস্ক, তো সেই ক্ষেত্রে আমি দেখবো যে এটা আসলে ফিজিওথেরাপিতে কাজ হবে কিনা, যদি না হয় আমি সার্জনের কাছে পাঠিয়ে দেবো, এটা তো আসলে তখন আর আমার কাজ থাকবে না। তো যদি সেই লোকটা আমি যদি সঠিক ডিগ্রি না থাকে, মানে আমি যদি ডিগ্রিধারী না হই, তাহলে আমি অপচিকিৎসা দিব, ফিজিওথেরাপির নাম দিয়ে তাকে হিট দিব, এটা করব সেটা করব, বিভিন্ন এক্সারসাইজ করব, উল্টাপাল্টা করে রোগীকে আরো মৃত্যুর দিকে আমি ঠেলে দিতে পারি। তো এটা আমাদের সবাই সচেতন হতে হবে। জি, আমরা আরো শুনবো স্যার আপনার কাছ থেকে। একজন দর্শক আমাদের সঙ্গে আছেন। হ্যালো প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? ওয়ালাইকুম আসসালাম, আমি তানিয়া বলছি। আমার বয়স, আমার সমস্যা, আমার বাচ্চার সমস্যা। আপনার মানে বাচ্চার ডেলিভারি হয়েছে আপনার 2 মাসের চলতেছে, ওর বয়স এখন 2 মাস। এখন দেখা গেছে সিজারিয়ান ডেলিভারি হয়েছে তার ছেলে বাচ্চা। আপনার হওয়ার পরে মানে কান্না করতে গেলে মুখের বাম অংশে একটু বাঁকা হয়ে যায়,
কান্না করার সময় এমনি স্বাভাবিক অবস্থায় থাকে। তারপর আপনার ডাক্তার দেখানোর পরে উনি বলছে এটা বিপরীত অংশে মানে প্যারালাইজড হয়ে আছে, এখন এটা এমআরআই করার জন্য বলছে। এখন স্যার আমি বুঝতে পারছি না, আমি আবার শুনছিলাম 2 বছরের নিচে মানে বাচ্চাদেরকে নাকি এমআরআই করা যায় না, এখন স্যার আমি কি করব? আচ্ছা, ওর কি মুখটাই বেঁকে যায় নাকি কোনো হাতে পায়েও সমস্যা আছে? না না, শুধু মুখটা। এটা নাকি মানে হওয়ার পরে মানে সিজারের পরে মানে ওকে যখন বের করছে তখন আপনার বাম অংশ একটু বাঁকা হয়ে যাবে, মানে এটার বিপরীত পাশে নাকি মানে কিছু অংশ এটা প্যারালাইজ হয়ে আছে, আর শুধু কান্নার সময়। জি জি, আমি বুঝতে পেরেছি। আপনি নির্ভয়ে নিশ্চিন্তে আপনি এমআরআই করতে পারেন অথবা সিটি স্ক্যান, সেটা ডাক্তার সাহেব যেটা করতে বলেছে আপনি করেন। কোনো ডাক্তার না জেনে আপনার বাচ্চা কেমন কোনো ডায়াগনোসিস করবে না। এমআরআই সিটি স্ক্যান এটা টোটালি নিরাপদ। আমরা ম্যাগনেটিক রিজোনেন্সের ভিতরেই সবাই বাস করি, তো সেই ডাক্তার সাহেব যেহেতু বলেছে এটা করেন। আপনাদের এই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো আপনার কি সঠিক হতে পারে, এটা কি সম্ভাবনা আছে মানে ভালো হওয়ার নাকি না? আমি খুব মানে টেনশন আছি, কারণ এটা জন্ম পরে এটা কি থাকতে পারে নাকি মানে মানে চিকিৎসা করতে পারে? আচ্ছা জি, আমি বলছি, আপনি লাইনে থাকেন। সেটা হচ্ছে ওনার আপনার যে সমস্যা এটা আমি যেটা বলছিলাম যে এমআরআই বা সিটি স্ক্যান আপনি জানতে চাচ্ছেন যে কেউ বলেছে এটা করলে ক্ষতি হতে পারে, সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। কোনো ডাক্তার যদি বলে থাকে সেটা এক কথা, যদি নন মেডিকেল পার্সন বলে থাকে এইসব কথা আপনারা কান দেওয়া উচিত না। আপনি সিটি স্ক্যান বা এমআরআইটা করেন, এটা ডাক্তারের চিকিৎসার ক্ষেত্রে অনেকাংশে হেল্প করবে। হয়তোবা তার ডেলিভারিতে অথবা আমরা যেটা হয় ব্রিচ ডেলিভারি বা আপনার ডিলে ডেলিভারি, সেক্ষেত্রে ব্রেনে কিছুটা ইনজুরি হতে পারে, তা থেকে মুখটা হয়তো বেঁকে যায়। একেবারে সামান্য একটা সমস্যা, এটা উনি পরবর্তীতে চিকিৎসা দিলে আমরা অনেক সময় ফিজিওথেরাপি দিই, মুখের বিভিন্ন থেরাপি আছে, পাশাপাশি উনি হয়তো ওষুধ দিতে পারে, আপনার বাচ্চা সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে। আপনি এখানে ধৈর্য হারা হওয়ার কোনো কারণ নেই। আর কারো অপকথায় বা কান দেওয়াটা এটা খুব খারাপ কথা। একজন ডাক্তার না জেনে কোনো এমআরআই দেয় নেই, আপনি অবশ্যই নিশ্চিন্তে করতে পারেন। জি স্যার, আপনি তো অনেক দিন থেকেই এই বাত ব্যথা এবং পঙ্গুত্বের রোগী দেখে আসছেন এবং আপনার ডিপিআরসি হসপিটালে আমরা জেনেছি যে প্রচুর রোগীর পুনর্বাসন করে আপনি সুস্থ করে আসছেন। তো আপনারা হসপিটালাইজ করার পরে কি কি মডালিটিস অফ ট্রিটমেন্ট ইউজ করেন এবং এটা থেকে শুধু আপনারা ইনভলভ থাকেন নাকি অন্য ডিসিপ্লিনের কোনো ডাক্তারও ইনভলভ থাকে? হ্যাঁ, আসলে এখানে দেখেন আমরা যেটা বলছি বাত ব্যথা, পঙ্গুত্ব এবং পুনর্বাসন, তিনটা একটার সাথে একটা জড়িত। এখানে বাত ব্যথা জনিত পঙ্গুত্ব এবং সে পঙ্গুত্ব থেকে পুনর্বাসন। তো আমরা বাত ব্যথা জনিত যেটা বলছিলাম যে বিভিন্ন মেরুদণ্ডের সমস্যা থেকে বাত ব্যথা আক্রান্ত হতে পারে, হাঁটু ব্যথা থেকে হতে পারে, বিভিন্ন মাস্কুলোস্কেলেটাল বিভিন্ন ডিজিজ থেকে হয়ে থাকে, পঙ্গুত্ব বরণ করতে পারে। এবং এই রোগীদের ক্ষেত্রে আমরা ডিপিআরসিতে যেটা দিস ইজ এ রিহ্যাবিলিটেশন সেন্টার, ফিজিওথেরাপি হসপিটাল অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। তো রিহ্যাবিলিটেশন দিস ইজ অ্যানাদার বিশাল সাবজেক্ট। পুনর্বাসন অনেক বড় সাবজেক্ট। এখানে মাল্টি ডিসিপ্লিনারি ডাক্তাররা আসলে কাজ করে, শুধু যে আমরা ফিজিওথেরাপি ডাক্তারই করব তা না। এখানে নিউরোসার্জন কাজ করে, নিউরোলজিস্ট কাজ করে, জেনারেল মেডিসিনের প্র্যাকটিশনার থাকতে পারে, গাইনোকোলজিস্ট থাকতে পারে, জেনারেল সার্জারির ডাক্তার থাকতে পারে, সব ডাক্তারদের আসলে সমন্বয়। তবে আমরা বেসিক্যালি যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে টু রিহ্যাবিলিটেট দ্য পেশেন্ট, একজন হাঁটু ব্যথা রোগী যেন পঙ্গুত্ব বরণ করে না থাকে, তাকে এক হচ্ছে ট্রিটমেন্ট দিয়ে সারিয়ে দেওয়া, আরেকটা হচ্ছে এডুকেশন দেওয়া। এই উদ্দেশ্যে আমরা বেশিরভাগ রোগীগুলোকে হসপিটালাইজড করি। এখানে আমরা বিভিন্ন ইকুইপমেন্ট ইউজ করি, প্রয়োজন হলে যেমন আমাদের ইলেকট্রোথেরাপি আছে, লটস অফ ইলেকট্রোথেরাপিউটিক ইকুইপমেন্ট, যেমন শর্টের ডায়াথার্মি, আমি কিছু নাম বলছি জানার জন্য, যেমন আল্ট্রাসাউন্ড থেরাপি, লেজার থেরাপি যেটা বলে, ইন্টারফেরেন্সিয়াল থেরাপি, ইনফ্রারেড রেডিয়েশন, বিভিন্ন স্টিমুলেটর আছে আমরা প্যারালাইসিস রোগীর ক্ষেত্রে ইউজ করি, যেমন ফেরাডিক কারেন্ট, গ্যালভানিক কারেন্ট, ইন্টারেফটেড ফেরাডিক স্টিমুলেশনের জন্য। এক্স্যাক্টলি, স্টিমুলেশন, যেমন এই যে বাচ্চার ক্ষেত্রে আমরা হয়তো মুখে স্টিমুলেশন দিতে হতে পারে, তো এই সকল ক্ষেত্রে আমরা বিভিন্ন প্যারালাইসিস রোগীর ক্ষেত্রে দিতে হতে পারে, এগুলো ইউজ করি। আর পাশাপাশি আমাদের কিছু অর্থোসিস এবং প্রস্থেসিস দরকার হয়। অর্থোসিস সাবজেক্টটা নিয়ে আমাদের জানার আছে আসলে আসছি ওখানে। তো অর্থোসিস এবং প্রস্থেসিস দরকার আমাদের রোগীদের স্বার্থে, যেমন কারো কোমর ব্যথার ক্ষেত্রে আমরা কোমরে বেল্ট দেই, শোয়ার ক্ষেত্রে বালিশ দেই, ডাক্তারি পিলো বলে থাকি, বসার ক্ষেত্রে ব্যাক রেস্ট ইউজ করি, হাঁটার ক্ষেত্রে আমরা বিভিন্ন ডিভাইস ইউজ করি, হাত কারেকশন করার জন্য বিভিন্ন অর্থোসিস বা প্রস্থেসিস ইউজ করি। আর যদি দরকার হয় সাজেস্ট কোন রোগীর ক্ষেত্রে দেখা গেল যদি তার স্পাইন এক্সট্রুডেড ডিস্ক, যে এটা ফিজিওথেরাপিতে আসবে না, তখন আমরা সার্জনের কাছে পাঠিয়ে দিই বা সার্জনের কল করি, সে তার রোগী অপারেশন করে আমাদের কাছে আবার মানে ব্যাক করে আমরা সেই রোগীকে আবার রিহ্যাবিলিটেট করি যেন সে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। তার মানে অনেক সময় অপারেশনও লাগতে পারে, অবশ্যই অনেক সময় অপারেশনের প্রয়োজন হয়, সেটা মাল্টি ডিসিপ্লিনারি ডাক্তার একসাথে কাজ করতে হয় এবং একজনের সাথে আরেকজনের সমন্বয়ের মাধ্যমে এই রোগীগুলোকে ধাপে ধাপে আমাদের টিম ওয়ার্ক অবশ্যই। আর আপনি যেটা অর্থোসিস কথা বলছিলেন বা প্রস্থেসিস, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এটা কিন্তু বাংলাদেশে দেয়ার ইজ নো ডিগ্রি, বাংলাদেশে এই জাতীয় কোনো ডিগ্রি এখনো চালু হয় নাই।
কিন্তু উন্নত বিশ্বে কিন্তু আছে বোধহয়। উন্নত বিশ্বে যেটা হচ্ছে বিশাল সাবজেক্ট আছে, আপনার গ্রাজুয়েশন ডিগ্রি আছে অর্থোসিসের উপরে, প্রস্থেসিসের উপরে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি আছে। তো বাংলাদেশে যেটা হচ্ছে কি আমরা আশেপাশে দেশ থেকে কিছু ভালো একটা সাপোর্ট পাই আমাদের চিকিৎসার ক্ষেত্রে, যেমন ইন্ডিয়া, আপনার চায়না, এই দেশগুলো খুব দ্রুত তারা বিভিন্ন অর্থোসিস প্রস্থেসিস তারা কিন্তু খুব কম খরচে বাংলাদেশে ছেড়ে দিচ্ছে, এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। আর এই কিছু প্রতিষ্ঠান এগুলো নিয়ে কাজ করতেছে, তো আমরা আশা করি যেন এই জাতীয় কোনো ডিগ্রি দেশে চালু হয়, যেন এই আমাদের চিকিৎসার ক্ষেত্রে কাজে লাগে। এবং এগুলা কারণ হচ্ছে কি টোটালি আপনার পড়ালেখার সাবজেক্ট। এখন হয়তো আমরা ফিজিওথেরাপির পাশাপাশি যেহেতু রিহ্যাবিলিটেশন নিয়ে আমরা কাজ করি, আমাদেরও এই মাপগুলা জানতে হয়, কত কি হবে, পায়ের ক্ষেত্রে কি মাপ হবে, বা এই রোগীকে কোন অর্থোসিস দিতে হবে। কিন্তু আসলে এটা যদি আরো স্পেশালাইজেশন হয়, সেটা আমাদের চিকিৎসার জন্য ভালো, রোগীদের জন্য ভালো। জি, আমরা জানলাম যে অনেকগুলো ডিভাইসের নাম আপনি বললেন, সেই ডিভাইসের নামগুলো আমরা শুনলাম, যেগুলো আসলে আমরা আরো শুনবো আপনার কাছ থেকে, আপনারা কি কি মডেলস ইউজ করেন। তার আগে আমরা একটা দর্শকের ফোন নিয়ে আসছি। হ্যালো প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? আসসালামু আলাইকুম, আমি সিরুম। আমার মায়ের একটা সমস্যা। জি, আমার মায়ের হাতে এবং কি পায়ে, মানে হাতে মুট করতে পারে না, মানে ব্যথার জন্য রাত্রে ঘুমাতে পারে না, কবজার ব্যথা, আঙ্গুল মানে একটা গ্লাসও ধরতে পারে না। তখন অনেক ডাক্তার দেখাইলাম, পিজিতেও দেখাইলাম, অর্থোপেডিক ডাক্তার দেখাইলাম, অনেক ওষুধ খাওয়ার পরে এখন কোনো সমাধান পাইনি। জি ধন্যবাদ। জি, আমাদের হাতে সময় খুবই কম। জি, আমি একটু জিজ্ঞেস করেন, আপনার মার হাত কি ফুলে যায়, হাত পা কি ফুলে যায়? উনি লাইনে নেই, সংযোগটি মনে হয় বিচ্ছিন্ন হয়ে গেছে। ওনার মা যেটা হচ্ছে হাত ধরতে পারে না, মানে দিস ইজ ওয়ান টাইপ অফ পঙ্গুত্ব। আপনি যদি গ্লাস ধরতে না পারেন, চুল বাঁধতে না পারেন, ওনার মার কথা বলছি, তো ওনার মা আসলে বোঝা যাচ্ছে মেবি কোনো আর্থ্রাইটিস জনিত সমস্যা হতে পারে। সেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগীর ক্ষেত্রে যে হাত পা ফাংশন কমে যায়, ব্যথা হয়, মুট করতে কষ্ট হয়, আরো অনেক কারণ হতে, নার্ভ থেকে হতে পারে। আসলে এটা রোগী না দেখলে অনেক সময় আমরা বলতে পারি না। তো দর্শক, আপনার এই ক্ষেত্রে আসলে আপনার মার রোগটা জানা খুব জরুরি, এবং এই ক্ষেত্রে রিহ্যাবিলিটেশন বা হসপিটালাইজড করে ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন দিলে সমস্যা অনেকাংশই কমে যাবে, এবং উনি অন্তত স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, নিজের কাজ নিজে করতে পারবে, ব্যথা থেকে ভালো থাকতে পারে। আপনি এই জাতীয় কোনো চিকিৎসকের শরণাপন্ন হন, আশা করি উনি একটা উপকার পাবে। জি ধন্যবাদ স্যার, আমরা অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে, আরো শোনার ইচ্ছা ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা পারছি না। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ, অ্যাসেট টেলিভিশনের সকল দর্শক এবং যারা কর্মকর্তা কর্মচারী আছেন সবাইকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকে অনেক কিছু জানলাম বাত ব্যথা, পঙ্গুত্ব ও তার পুনর্বাসন এই বিষয় নিয়ে। আপনাদের অনেক ফোন পেয়েছি, আরও অনেকে হয়তো ফোন করছেন, পাচ্ছেন না। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানটি আবার পুনঃপ্রচারিত হবে বৃহস্পতিবার রাত 2টায়। আর আপনাদের সমস্যাগুলো সরাসরি আমাদের বিশেষজ্ঞের কাছ থেকে সমাধান পেতে পারেন। তার ঠিকানা এবং ফোন নাম্বার আপনার টিভি স্ক্রিনের নিচে দেখানো হচ্ছে। দেখা হবে আগামী পর্বে একই সময়ে একই চ্যানেলে। ততদিন সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি আমি ডাক্তার ঝিনুক। আর থাকুন এসএ টিভির সঙ্গেই। আল্লাহ হাফেজ। রয়্যাল টাইগার প্রেজেন্টস ধারাবাহিক নাটক ফেস
রচনা ও পরিচালনা রায়হান খান। দেখবেন আজ রাত 8:40। খুন অপহরণ নিয়ে উত্তপ্ত হচ্ছে দেশের রাজনীতি। সেই অপরাধী কর্মকাণ্ডগুলোকে রাজনৈতিক কভারেজ দিয়েছে কিন্তু বিএনপি। আমার এই ব্যাপারে দ্বিমত আছে। এই বাংলাদেশের রাজনীতিতে কোনো সরকারই কিন্তু দুই টার্মে থাকার মতো মানসিকতার জনগণ মেনে নেয় না। তাদের এই প্রভাবের কারণে এই দুর্ঘটনাগুলো বেড়েছিল। রাজনীতি আর এই রাজনীতির মধ্যে নাই। এখন রাজনীতি হলো যে আমি ক্ষমতায় আছি, কি করে 2021 সন পর্যন্ত ক্ষমতায় থাকা যায়। মানুষ কিন্তু এই বড় দুই দলকে ক্ষমা করবে না। তারপরও মাননীয় প্রধানমন্ত্রী সন্ধ্যা 6টার সময় নিজে আবার টেলিফোন করেছেন। বেগম খালেদা জিয়া কিন্তু তাদের প্রস্তাবে রাজি হন নাই। মানবতা বিরোধী অপরাধের বিচার আমরা চাই, তবে সেটা আমরা অবশ্যই ন্যায়সঙ্গত হতে হবে। আসলে আশার আলোটা কোথায়, আমাদেরকে আরেকটু ওয়েট করতে হবে। আরএফএল থ্রেড পাইপ নিবেদিত লেট এডিশন দেখবেন রবি থেকে বুধবার রাত 11:30। শুরু করছে আমাদের সান্ধ্যকালীন আয়োজন বেলা শেষে। সান্ধ্য আয়োজন বেলা শেষে, প্রযোজনা কাজী চপল। আজ আমাদের সঙ্গে আছেন বিশেষ বিশেষ অতিথি। আমার পরিবার কিন্তু আমার অনেকটা দর্পণের মতো। বর্ষার জন্য আমি এখন এটাই বলতে পারি, এর হৃদয় করে তোর সাধনা। হারালো হারালো মন, হারালো মন, হারালো হারালো মন, হারালো সেই দিন। বিটিভিতে তো মানে আমাকে ডাকতেই হলো নায়কের মাথায় ফুল গোজার জন্য। আপনি যদি কাউকে ঘুষ দিয়ে বলেন যে আমার অভিনয়টা তুমি ভালো বলবে, কোনো উপায় নেই। ডুবা ডুবা নাচের তালে মনে ডুবা। দেখবেন প্রতিদিন বিকাল 5:30। সরাসরি ইসলামী অনুষ্ঠান উইনার হটপট প্রেজেন্টস অমিয় বাণী, প্রযোজনা ইমরুল চৌধুরী। দেখবেন শুক্রবার দুপুর 12:05। এখন আপনার স্পটলেস উজ্জ্বল ত্বকের আভা প্রকাশিত হোক আয়নার মাঝে বারবার, কারণ পন্ডস হোয়াইট বিউটি 25 গ্রামের সাথে একটি পকেট মিরর ফ্রি। সব দেখে শুনে বুঝে নিশ্চিত হলাম গোল্ডমার্ক কি সেরা, তাই আমি লিখে দিতে পারি গোল্ডমার্ক বিস্কুট স্বাদে নিখাত। হয়ে গেছে। ওকে, যেতে পারো। যাবো, কিন্তু তুমি তো বলেছিলে ক্যাভিটি টেস্ট করবে। এখন না, আসল টেস্ট হবে তখনই যখন ক্যাভিটি সংক্রমণকারী জীবাণুর ঝুঁকি বেশি থাকে। ওয়েট, চলো এখন টেস্ট করি। পেপসোডেন্ট জার্মিচেক এখনো দিচ্ছে 3 গুণ জার্মিটাক পাওয়ার, আর ক্যাভিটি সংক্রমণকারী জীবাণুদের করে চলেছে অ্যাটাক। তাহলে বেটার কোনটা? পেপসোডেন্টের অ্যাটাক। পেপসোডেন্ট জার্মিচেক দেয় 3 গুণ জার্মিটাক পাওয়ার। লাক্স চ্যানেল আই সুপারস্টার 2014। চোখ রাখুন চ্যানেল আইয়ের পর্দায়।